হাই স্টুডেন্টস, আরএফ টিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিচিত্রার ভূগোলের 3 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। চলো শুরু করি। একের দাগে যে কোশ্চেনগুলো রয়েছে, হিমালয় একটি ভঙ্গিল পর্বত, জীবাশ্ম দেখা যায় পাললিক সেলাই। 3 নম্বর হচ্ছে একটি অন্তর্বাহিনীর নদীর উদাহরণ হলো লুনি। যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো মার্বেল। নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয় কার্য। এরপরের 6টা দেখো, মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলা হয় ক্যারাভান। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে তা হলো জাম্বেজি। 8টা দেখো, ড্রাকেন্সবার্গ আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। 9টা মাটিতে বাতাস থাকে 25%। 10টা ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো অরেঞ্জ। তারপরেরটা সাহারার শুকনো নদী খাতকে বলা হয় ওয়াদি। এরপরে 2-এর দাগের কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালীর দ্বারা বিচ্ছিন্ন? জিব্রাল্টার প্রণালী। 2-এরটা ব্যবিচ্ছন্ন মালভূমির একটি উদাহরণ লেখো। ছোটনাগপুর মালভূমি। 3-এরটা হচ্ছে আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? গঙ্গা ও যমুনা। 4-টা দেখো, গঙ্গার একটি উপনদীর নাম লেখো। এটা হচ্ছে যমুনা। এছাড়াও সোন, গণ্ডক বিভিন্ন রয়েছে। তারপরটা দেখো, যে কোনো একটা তোমরা লিখবে। তারপরটা দেখো, মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। জলবায়ু বা আদিশিলা। তারপরেরটা ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। আরাবল্লী পর্বত। এর পরেরটা দেখো, 3-এর দাগের কোশ্চেন অ্যান্সারগুলো। বেলে মাটিতে ড্যাশ দানার পরিমাণ বেশি থাকে? বড়। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো। 3-এরটা নদী উপকূল অঞ্চলে থিতিয়ে পড়াকে সঞ্চয় বলে। 4-এরটা পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 5-এরটা পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। 6-এরটা দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশকে গ্রস্ত উপত্যকা বলা হয়। 4-এর 1 নম্বরের কোশ্চেন দেখো, মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়? মালভূমির উপরিভাগ টেবিলের মতো চ্যাপ্টা ও সমতল এবং চারপাশ খাড়া ঢালযুক্ত হওয়ায় একে টেবিল ল্যান্ড বলা হয়। 2-টা দেখো, রেগোলিথ বলতে কি বোঝো? আবহ বিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ভূপৃষ্ঠের উপরে যে শিথিল ও কোমল স্তরের সৃষ্টি করে তাকে রেগোলিথ বলে। এটি মাটি তৈরির প্রথম ধাপ। এরপরে 4-এর 3-এর দাগে দেখো, ইজিপসিয়ান কটন কি? এটি কোথায় চাষ হয়? মিশরে উৎপন্ন অতি উন্নত মানের দীর্ঘ আঁশযুক্ত তুলাকে ইজিপসিয়ান কটন বলা হয়। নীল নদের দ্বীপ ও অববাহিকা অঞ্চলে এর ব্যাপক চাষ হয়। 4-এরটা দেখো, পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। এই শিলায় স্তরায়ন এবং অনেক সময় জীবাশ্ম দেখা যায়। মানে স্তরে স্তরে সঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয়, আর দুটো স্তরের মাঝখানে জীবাশ্ম দেখা যায়। তারপরটা হচ্ছে এই শিলা সাধারণত নরম ও ভঙ্গুর প্রকৃতির হয়। 5-এরটা দেখো, 4-এর 5-এর দাগেরটা, মিয়ান্ডার কি? নদীর মধ্য বা নিম্ন গতিতে ভূমির ঢাল কমে যাওয়ায় নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই সর্পিলাকার বাঁককে মিয়ান্ডার বলে। এরপরে দেখো 5-এর দাগের 1-একটা, নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর মধ্যে 3টি পার্থক্য দেখো দেওয়া আছে। এই নদীগুলো সাধারণত উঁচু পাহাড়ের বরফ গলা জলে পুষ্ট। এটা তো নিত্যবহ, একদিকে আছে অনিত্যবহ। আর এইগুলো হচ্ছে, এই নদীগুলো মূলত বৃষ্টির জলে পুষ্ট। নিত্যবহ কি হবে? সারা বছরের নদীতে জলে প্রবাহ থাকে। অনিত্যবহ নদী বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় জল থাকে না বা নদী শুকিয়ে যায়। এর উদাহরণ হচ্ছে গঙ্গা, মানে নিত্যবহ উদাহরণ হচ্ছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। আর অনিত্যবহ নদীর উদাহরণ হচ্ছে অজয়, দামোদর, ময়ূরাক্ষী। 5-এর 2-টা দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীর নিম্ন গতিতে ভূমির ঢাল খুব কমে যাওয়ায় নদী এঁকে বেঁকে চলতে থাকে। বাঁকের পরিমাণ বেড়ে গেলে নদী তার বাঁক ত্যাগ করে সোজা পথে চলতে শুরু করে। তখন পরিত্যক্ত বাঁকটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো হ্রদের তৈরি করে। একেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। উদাহরণ হিসাবে বলতে পারো, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভাগীরথী নদীর তীরে এমন হ্রদ দেখা যায়। 5-এর দাগের 3-এর দেখো, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, সংজ্ঞা, উদ্দেশ্য লেখো। সংজ্ঞাটা কি হবে? নদীর জলকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহারের জন্য যখন বাঁধ দিয়ে বিশাল জলধারা তৈরি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা করা হয়
তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। উদ্দেশ্য কি না বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন এবং মাছ চাষ ও পর্যটন। এরপরের দেখো 5-4 কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এর কারণ কি? দুর্গম বনভূমি, বিষুবীয় জলবায়ু, বিশাল মরুভূমি এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে এই মহাদেশটিকে দীর্ঘকাল ধরে বাইরের জগতের কাছে অজানা ও অচেনা ছিল। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত এর অভ্যন্তরভাগ সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না বলেই একে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। 5-5 দেখো, মানব জীবনে নদীর 3টি প্রভাব। প্রথম হচ্ছে কৃষিকাজ। নদীর পলি সঞ্চিত উর্বর জমিতে চাষবাস ভালো হয় এবং নদী থেকে জলসেচের সুবিধা পাওয়া যায়। 2 নম্বর কি? পানীয় জল ও শিল্প। পানীয় জলের উৎস হিসাবে এবং কলকারখানার প্রয়োজনীয় জল সরবরাহে নদী অপরিহার্য। 3 নম্বর দেখো, পরিবহন। প্রাচীনকাল থেকেই নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম সস্তা ও সহজ মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এরপরে দেখো 6-1 মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন কারণ উর্বর পলি। প্রতি বছর নীল নদের বন্যায় দুকূলে পলি জমি অত্যন্ত উর্বর হয় যা কৃষিকাজের জন্য আদর্শ। জলের উৎস। মরুভূমি বেষ্টিত মিশরকে নীল নদী পানীয় জল ও সেচের প্রধান উৎস। সভ্যতা। নীল নদকে কেন্দ্র করে প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। নীল নদ না থাকলে মিশর আজ সাহারা মরুভূমির অংশ হতো। আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ। আফ্রিকায় জলবায়ু ও উদ্ভিদের প্রধান বৈচিত্র্যের কারণ হলো অক্ষাংশগত বিস্তার, এটা তোমরা লিখে নেবে, সমুদ্র থেকে দূরত্ব, উচ্চতা, বৃষ্টিপাত। এরপরে দেখো 6-4 নীলনদ অববাহিকার বিভাগ ও বর্ণনা। নীলনদ অববাহিকা প্রথমত 3টি ভাগে ভাগ করা হয়: উচ্চ অববাহিকা, মধ্য অববাহিকা, নিম্ন অববাহিকা ও বদ্বীপ। এগুলো তোমরা ভালো করে লিখে নিও। আর যদি এই ভিডিওর মাধ্যমে তোমরা কোনোভাবে উপকৃত হও, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও এবং কী কী বিষয়ের উপর পেতে চাও।